স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গতরাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি একথা বলেন। সরকার এটি প্রতিহত করবে উল্লেখ করে সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে যাতে কোথাও কোনো অপরাধ না ঘটে তার উদ্যোগ নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশ কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ বিষয়টি তার নজরে আনা হলে উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে গেলে পদত্যাগের প্রশ্ন ওঠে না। শিক্ষার্থীরা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। উপাচার্যের অপসারণ ও ছাত্র রাজনীতি বন্ধ সহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি চেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে এই স্মারকলিপি জমা দেন তারা। তবে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারেননি শিক্ষার্থীরা। বিকেল ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়। পরে কাকরাইল মসজিদের গেটের কাছে পৌঁছলে তাদের আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে সেখানেই প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প কারখানা ও বাঁশবাড়ির বর্জ্যে দূষিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খালের পানি। এই পানি ব্যবহারের কারণে নষ্ট হচ্ছে জমির উর্বরতা। স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে। খাল থেকে ধান খেতে দেয়া হচ্ছে পানি, এতে তৈরি হচ্ছে সাদা ফেনা। স্থানীয়রা জানান, জাগিগঙ্গা ও কালন্দি এই দুই খাল দিয়ে ভারতের ত্রিপুরা থেকে দূষিত পানি প্রবেশ করছে আখাউড়ায়। আর এর উৎস রাজধানী আগরতলার হাসপাতালের বর্জ্য, ডাইং কারখানা, চামড়া কারখানা, মেলামাইন কারখানা সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়ি। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গাজীরগাঁও, আর ওই যে চেকপোস্ট যে একটা ঢুকছে ওইটা হচ্ছে আপনার কালন্তি। এদিক দিয়ে প্রচুর ময়লা পানি আসতেছে, যার জন্য আমাদের এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়তেছে। ভালো পানি কিন্তু আর ফেনা ওঠে না। এই পানিটা মনে করেন আমাদের কৃষি ক্ষেতের জন্য, ধান ক্ষেতের জন্য আমরা এটা ব্যবহার করি। অতিরিক্ত মশা মাছি আবার জমি জামার মধ্যে পানি দিলে এটা জমি জামা সব বাদই যাবে। ইটিপির মাধ্যমে এই পানি পরিশোধনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না, সরাসরি ফেলা হচ্ছে খালে। সবসময় দেখি এই যে ভারতের পানিটা আইতাছে ময়লা পানি, ড্রেনের পচা গান্দা, এটা বাথরুমের যত ময়লা আবর্জনা, এগুলো অনেক ক্ষতি করে। এদিকে আবার পুকুরে ঢুকতেছে, পুকুরে মাছ লালন পালন হইতেছে, এই মাছগুলো আমরা খাইতেছি। এই বিষাক্ত পানির কারণে বিপদে আছে খাল সংশ্লিষ্ট গ্রামগুলোর হাজার হাজার মানুষ। দেখা দিচ্ছে চর্মরোগ সহ নানা স্বাস্থ্য সমস্যা, পাশাপাশি নষ্ট হচ্ছে জমির উর্বরতা। কোয়েল মশারি কোন রকমের পরিবেশে আমরা মশার দমন করতে পারি না, এত মশা এই ময়লা পানিটার মধ্যে। আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের বাড়ি ঘর ডুবে থাকা, পানির থাকা, এই ময়লা পানিটার কারণে, এটার কারণে। হাঁস মুরগি পানি খাইলে যে আমাদের হাঁস মুরগি ডিম দিতেছে, হাঁস মুরগি আমরা জবাই করে অনেক সময় খাইতেছি, এগুলো থেকে তো মানে ওরাও বিষ পান করতেছে, আমরাও ওদের থেকে বিষ পান করতেছি, ওদের থেকে আমরাও অসুস্থ হইতেছি। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। ভারত থেকে বাংলাদেশের হাই কমিশন থেকে সহকারী হাই কমিশনার যে সে ফোন করেছিল, তো এখানে আমাদের এডিসি সাহেবের সাথে কথা হয়েছে। তারা ওখান থেকে অলরেডি মাটি প্রশস্ত করে পানির ফ্লোটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সে সাথে ইটিভি বসানোর চেষ্টা করছে। অলরেডি কার্যক্রম চলমান। ভারত থেকে আসা দূষিত পানি তিস্তা নদীতেও পড়ছে, ফলে হুমকিতে জীববৈচিত্র্য। দীপ্ত, বার্তা কক্ষ। সাভারের পাকিজা ডাইং কারখানার একটি গুদাম ঘরে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5 ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, সকালে পাকিজা কারখানার গুদাম ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে সাভার ফায়ার সার্ভিসের 3টি ও চামড়া শিল্প নগরীর 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন জ্বলছে।
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী রেশম শিল্পের স্বর্ণযুগ ফেরাতে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে রেশম উন্নয়ন বোর্ড। রেশমের অন্যতম উপাদান পলু পোকার পালন ও তুঁত চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় তুঁত চাষের উর্বর জমি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট। দিন দিন রেশম গুটির উৎপাদন বাড়ছে এই অঞ্চলে। বছরে অন্তত 4 বার পলু পোকার খাদ্য হিসেবে তুঁত চাষ ও রেশম গুটি উৎপাদনে ব্যস্ত উপজেলার প্রায় 300 কৃষক। তাদের সব ধরনের সহায়তা করছে রেশম বোর্ড। 1600 করে গাছের বীজ রোপণের চারা দেওয়া হয়েছে এবং 25,000 টাকা করে রোপণ সহায়তা দেওয়া হয়েছে। অন্যান্য ফসল তো হয় একবার, এই ফসলটাই হয় 4 বার, কিন্তু 4 বার ফসলটা করাতে আমাদের বেশ ভালো উন্নত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। ন্যায্য মূল্যে যদি রেশম গুটিটা কিনে তাহলে আমরা খুব উপকৃত হব। ফসলে আমাদের কীটনাশক ছাড়াই আমরা ব্যবহার করতে পারি। অন্য চাষ করলে স্যার প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়। রেশমের হারানো ঐতিহ্য ফেরাতে চাষিদের বিঘা প্রতি 25,000 টাকা আর পলু চাষের ঘর নির্মাণে কৃষক প্রতি দেয়া হচ্ছে 1 লাখ টাকা। 24 থেকে 30,000 টাকা পাবে এখানে, বুঝছেন, মাত্র 20 থেকে 25 দিন পরিশ্রম করে। তাহলে এই শিল্পটাকে এত কম সময়ে অন্য কোনো শিল্পে কিন্তু এটা আয় আসবে না। তা আমরা মনে করি যারা এই শিল্পের সাথে ধরে রাখবে হবে তারা উপকৃত হবে এবং তারা লাভবান হবে। রেশম উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের 2024-25 অর্থ বছরে রেশম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 149 মেট্রিক টন। এর বড় অংশ হবে ভোলাহাটে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে 2 যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে কাঁচপুরে মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। নিহত 2 যুবকের নাম তুহিন ও রাফি। এদিকে সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নবাব আলীর একতলা বাড়ির একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, শিশু ও বৃদ্ধ সহ 7 জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া রোববার ভোরে আশুলিয়ার দুর্গাপুর এলাকার সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল 11তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের। গতকাল ধানমন্ডির সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী আয়োজন। 4 ক্যাটাগরিতে 4টি সিনেমাকে বিজয়ী ঘোষণা করা হয়। মোবাইলে ধারণ করা সিনেমা নিয়ে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল 2025। ইউল্যাব আয়োজিত 2 দিনের এই উৎসবের পর্দা নামে রবিবার। সমাপনী অনুষ্ঠানে জুরিরা উৎসবে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। 11 বছর ধরে চলা এই উৎসব আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা তাদের। মোবাইল দিয়ে যে এত সুন্দর ছবি হতে পারে এটা বিস্ময়কর আমার কাছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল আমার কাছে হয়ে উঠবে, ভবিষ্যতে আরো বড় হবে এটা আমার মনে হচ্ছে। এটা খুবই আকর্ষণীয় আয়োজন। আমি 2 থেকে 3 দিন সময় পেয়েছি। সিনেমাগুলো দেখার অপেক্ষা সামলাতে পারছিলাম না। আমি খুবই উচ্ছ্বসিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী বলেন, মোবাইলে সিনেমা বানানো এক ধরনের বিপ্লব। মনে হয় যে এটা এক ধরনের বিপ্লব আমরা বলতে পারি। এবারের উৎসবে 28টি দেশের 117টি সিনেমা জমা পড়ে। এর মধ্যে নির্বাচিত হয় 27টি। 4 ক্যাটাগরিতে 4টি সিনেমাকে বিজয়ী ঘোষণা করা হয়। উৎসবের টেলিভিশন পার্টনার ছিল দীপ্ত টেলিভিশন ও স্ট্রিমিং পার্টনার ছিল দীপ্ত প্লে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে সংশয়ের মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো মুহূর্তে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত তাদের সামরিক বাহিনী। রোববার এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। বলেন, হামাসকে গাজা শাসন করতে দেয়া হবে না। ইসরায়েলি জিম্মির বিনিময়ে 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার কথা থাকলেও তা করেনি তেল আবিব। বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন
জানিয়েছে হামাস। তাদের মুক্ত না করা যুদ্ধবিরতি আলোচনার স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে সংগঠনটি। এদিকে 2 দশকের বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। Israel and America stand shoulder to shoulder in countering the threat of Iran. We agree that the Ayatollahs must not have nuclear weapons. And we also agree that Iran's aggression in the region. এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।